এরা কারা? যারা বলে যে 24 তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির। আমি বলবো ছি, আমি যদি জানতাম ছাত্র শিবির ওই 5ই আগস্টের সংগ্রামের ভ্যানগার্ড, আমি যাইতাম কিনা 1000 বার চিন্তা করতাম। যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল, তারপরে শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না, বাবা আমি নাই, বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব। তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা, তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকুক, দেখি কত লোক হয়, কারা যায়, যে আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি, আসেন আপনারা আমাদের সাথে, দেখি কত লোক যায়। কাজে আমি মনে করি এখন তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল, আর এখন যে কথা বলছে, দুইটার মধ্যে যোজন যোজন ফারাক। এবং দিনে যে কথা তারা বলছিল, রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফেক। ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে, তার বাড়ি সিলেট, ও বা ফজলু মিয়া, আপনারা যে কইলেন 5ই আগস্ট বিপ্লব করছো, 5ই আগস্টে তো আপনারা এই কথা কইছেন না, দিনে রাইতে তো আপনারা এক কথা বলেন নাই, তা আপনারা তো মুনাফেক। ফ্যাসিস্ট বেশি খারাপ না মুনাফেক বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে? এই প্রশ্নগুলো এসেছে বলেই এখন বাংলাদেশে একটা কুয়াশা সৃষ্টি হয়েছে। আপনাকে বললাম অন্ধকারের দিকে যাচ্ছে। এই দেশে কোনো সরকার আছে কি নাই, এই দেশে ভবিষ্যৎ কি, এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না। মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে, কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক ভাবে তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানি না, যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলেই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয়। আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমার অনেক বয়স হয়েছে, আমার কান্নাও আসে। কত যুদ্ধ করব? আমি 60 বছর যাবত রাজনীতি করি, আরো কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এইসব মিথ্যাবাদী, জোচ্চোর এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে? এত বড় হাইজ্যাকিং তো আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে। এখন বলতেছে 72-এর সংবিধান ফালাইয়া দিমু, শেখ মুজিবকে আমরা এখানে ছবি পুড়িয়ে ফালাইয়া দিমু, তাকে আমরা তাকে বাতিল করে দিব, মুক্তিযুদ্ধ কিছু না। এই কথাগুলো যদি 5ই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচি দিত, দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায়। এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা পেয়ে, কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য। তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে। এটা হলো আমার কথা। দেখেন, আমি এই কথাটা, আমি একটা দল করি, ওই দলে থেকে বঙ্গবন্ধুর ব্যাপারে আমি সব কথা, শুধু একটা কথা আপনাকে বলি, ইতিহাসকে আপনি দায়িত্ব দেন। ইতিহাসে কার কি গুরুত্ব, কার কি নেতৃত্ব, কার কি ঐতিহাসিক অবদান। এবং আমার মনে হয় আমি সবসময় এই কথাটা বলে আসছি এবং এখনো বলছি যে মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার এই খেলায় বঙ্গবন্ধু নিজে অনুপস্থিত ছিলেন ফাইনাল খেলা। সেইখানে একজন অচেনা প্লেয়ার, তার নাম জিয়া, পরে বলছে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজে সে একটা সেঞ্চুরিও মারছে। এখানে বঙ্গবন্ধুর অনুপস্থিত তাজউদ্দিনের ভূমিকাও কম না। কিন্তু আপনি যদি বলতে চান ক্যাপ্টেনকে, নিশ্চিতভাবে বাংলার ইতিহাস একদিন না সবসময় বলবে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু অন্যদেরও অবদান আছে, তারাও খেলছে, কিন্তু ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুনেন, প্রত্যেকটা যে কোনো কঠিন সমস্যার সমাধান, প্রতি মুহূর্তের সমস্যার সমাধান খুব দ্রুত হয় না। একটা জিনিস এক জায়গাতে চলে গেছে,
এটার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ আবার রেডি হইতেছে। যারা এই ধরনের মিথ্যা কথা বলতেছে, অপবাদ দিতেছে, এবং দেশটাকে যারা মনে করতেছে যে এটা একটা ওয়ারান রাজত্ব, এটা একটা ফেলুল্যান্ড, যারা মনে করতেছে তারা খুব ভুল করতেছে। এইসব ছেলে পেলেরা, এদের কোনো পূর্ব ইতিহাস নাই, বর্তমান ইতিহাস নাই। এরা এই দেশটাকে আল্লাহ জানে এরা কোত্থেকে আসছে, কে আনছে। এখন তো মনে হয় ইউনূস সাহেবকে আমি বলছিলাম 100 বছরের মধ্যে এই ধরনের বাঙালির সন্তান জন্মগ্রহণ করে নাই, কিন্তু এখন তো আমার মনে হয় যে উনি যেভাবে বক্তৃতা করে ওদেরকে একটা মানে হিমালয়ের সিংহে তুলে দিছে। ছাত্ররাই সব এরাই সব, ছাত্ররা বলে না, ওই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররাই সব। এরা তো মনে করতেছে এরাই দেশের মালিক মুক্তার হয়ে গেছে। এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক। সবচেয়ে বড় যন্ত্রণা, গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে, থানায় থানায়, জেলায় জেলায়, এবং এদের কাজ হলো চাঁদাবাজি করে বেড়ানো। আমি যা শুনি চতুর্দিক থেকে, এখন আর কান ধরার, মন দিয়া শোনার আর সময় নাই। অবস্থাটা হয়ে গেছে, এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এক সময় মানুষ রুখে দাঁড়াবে, এবং সেই সময়টা খুব বেশি দূরে নয়। এরা যা করছে, এরা নিজেদের সুখ বুক, বিত্ত বৈভব বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে, এগুলো এখন আমার মুখে বলা বড় বিপদ। এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য। এইসব ছেলে পেলেরা একটা সময় সাহসিকতা দেখাইছে, সেই সাহসিকতার পরিণতি যে এইটা হবে, এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আমার মনে হয় না, শুধু আমি এখন বিশ্বাস করা শুরু করছি তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে, এবং তারাই তাদেরকে সাহস দিয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে, যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে, সবচেয়ে দুর্ভাগ্যের। এবং দেশটা এমন একটা জায়গাতে যাবে, আমি আর এখন এটা চিন্তা করতে পারতেছি না। তারা যদি এই পথে চলতে চায়, মুক্তিযুদ্ধের বিরোধী পথে, 71-এর পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায়, তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না। এবং আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা বাবারা, তোমরা এই পথ থেকে ফিরে আসো। এবং ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস। আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় না। আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ। এই পথে কিন্তু গত 54 বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে, তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। এখন আপনাদের ছত্রছায়া 5ই আগস্টের আন্দোলনের একটা কথা বলে, একটা বাহানা করে আপনাদের ছত্রছায়া এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে। সেই প্রতিশোধের স্পৃহার পথ থেকে আমি মনে করি ইউনূস সাহেব, আপনি তাদেরকে বিরত করতে পারেন, এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন। সেই প্রেক্ষাপটটা ছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো কুলাঙ্গার, নরপশু, নরাদম। আমি যাদেরকে বলি, যে কয়েকদিন আগে একটা নরপশু বেজন্মা, ওই যে ওদের সাথে, ওদের পূর্বপুরুষের সাথে মোহাম্মদী বেগের দেখা হয়েছিল, এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল, যারা শিশু হত্যা, নারী হত্যা করিয়া বড় গলায় আবার এইসব কথা বলে মানুষকে শোনায়। আবার এই দেশে কিছু নরপশু আছে, তারা হাততালি দেয়। সেই 15ই আগস্টের ঘটনা, সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল বা অমুক করা হয়েছিল, তার চেয়ে বড় কথা ছিল 15ই আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে নাই। স্বাধীনতার বিভিন্ন বিশ্লেষণ করছে, এইভাবে ওইভাবে অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করছে, কিন্তু এখন তো নির্দিষ্টভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। 75-এর 15ই আগস্ট কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় না। এটা আপনারা ওই ঘোষণাটা, এমনকি খুনি খন্দকার মুস্তাক যে ঘোষণা দিছে, সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের পথে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এখন তো নির্দিষ্টভাবে বলা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার, এটা রিয়েল মুক্তিযুদ্ধ না। রিয়েল মুক্তিযুদ্ধ নাকি 47 এবং 24। তারা এখন বলতে, এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে, এটি আমার মনে হচ্ছে।
এত এত সহজ না, এখন আমরা বাইচা আছি, এত সহজ না। এই যে কিছুদিন পরে দেখবেন শিয়ালের গর্তে ঢুকেও যাইতে পারে। এত সাহস করিয়া তারা যেটা করতে চাইতেছে, ইট ইজ নট সো ইজি। এখনো বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে, আমি মনে করি 17 কোটি মানুষের মধ্যে 1% বাদ দিলে এখনো সমস্ত মানুষ হলো মুক্তিযুদ্ধের পক্ষে। সেই মুক্তিযুদ্ধের পক্ষে সে কাকে নেতা মানে, কিভাবে নেতৃত্ব চায়, সেইটা বড় কথা না, কিন্তু মানুষ মনে করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আর মুক্তিযুদ্ধের প্রথম উপাদান হইল গণতন্ত্র, সেইটা মানুষ এখনো চায়। ওই যে ইউনূস সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে, এই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে, যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবেন একটা ইলেকশনে দাঁড়াইলে, যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই। এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বলেই ফেলবে ইলেকশন কবে দিবেন কোন, নাইলে রাজপথ থেকে উঠবো না। ইলেকশন কিন্তু দিতে হবে। এখন ছাত্ররা বলতেছে, ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে, একটা কালো হাত আছে, কথা তো বললাম। এরা কিন্তু গত 54 বছর যাবত নিজেদের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে, পারে নাই। এখন এসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে, কাজেই তারা জয় লাভ করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। একটা ব্লাফের মধ্য দিয়ে, একটা মুনাফিকের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে, কিন্তু সবটা জয় করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না। আমি আপনাকে এই কথাটা খুব পরিষ্কার ভাবে বলতেছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে। তাদের ভবিষ্যৎ, তারা যদি একটা সঠিকভাবে, এখনো যদি তারা সঠিকভাবে নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধিদের হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে। আর যদি অনন্তকাল থাকতে চায় কূটকৌশল করে, বিভিন্ন ধরনের অপবাদী কথা বলে, অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে, বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে, বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায়, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে, তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে। আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছে, যে যারা সুজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ, এত না। এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়াইছে। আমি কল্পনা করতেও আমার মাঝে মধ্যে ভয় লাগে, কল্পনা করতেও, যে তারা যদি এই অন্যায়ের পথে, অপরাধের পথে, মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে, তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে এটা আল্লাহ মালুম। আমি এখনো সবটা বলতে চাই না। আমি যে কথাটা বলি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যামোফ্লেজ করতে পেরেছে, নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে। এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে, যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা, সেটা মুখ না, সেটা হলো মুখোশ। আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে, কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে, বাস্তবতাকে মেনেই থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে 72-এর সংবিধান কবর দিয়ে দিব না, 72-এর সংবিধান লক্ষ লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষের রক্তের আকরে লেখা সংবিধান। কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল, এটার কলম আর মানুষের রক্ত ছিল, শহীদের রক্ত ছিল কালি। কাজেই 72-এর সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কায়েম করবে, ইম্পসিবল। এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, বুঝতে হবে। কাজে এটা এত সহজ না। আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলে সবকিছু শক্তি অর্জন করতে পারবে, আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে, বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায়, চোর কিন্তু ঘরে ঢুইকা চুরি করতে পারে না, আবার দৌড়াইয়া চলে যায়। এটা হলো আমার ধারণা। যদি বুঝতে পারেন সেটা আমাদের জন্য খুব শুভ হবে।
বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব শুভ হবে। আর যদি বুঝতে না পারেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আর উনি যদি বুঝাও তাদের সাথে থাকেন তাহলে সেইটা হবে আরো বেশি দুর্ভাগ্যজনক। পরিণাম ভয়াবহ, পরিণাম হবে ভয়াবহ। আমি আপনাকে বললাম পরিণাম হবে ভয়াবহ। আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে কোনোদিন একদিনের জন্য পেট ব্যথা করে মাথা ব্যথা করে রাইফেল তুই যুদ্ধে যাই নাই, এমন কোন ইতিহাস আমার 9 মাসে নাই। কিন্তু এখন আমি বড় ভীত, এখন আমি বড় ভীত। শত্রু বড় লুক্কায়িত শত্রু, যারা মানুষকে ব্লাফ দিয়া এত বড় কাজ করে ফেলতে পারলো, তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি। আমি আপনাকে তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে। আমরা সজাগ করার চেষ্টা করতেছি, মুক্তিযোদ্ধারা আমরা সজাগ করার চেষ্টা করতেছি। বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো। নির্বাচন না দিলে তারা যে সময়ে বলছে আমরা ঠিক আছে 25 সন আমরা মানতে পারি, আমি এত মানতে রাজি ছিলাম না, এখন মনে করি 6 মাস। তাদের হাতে ক্ষমতা নিরাপদ না, তারা ক্ষমতা হস্তান্তর করবে গণতান্ত্রিক ভাবে, সেটা আর বিশ্বাসের মধ্যে আসে না। তারপরে যদি তারা যদি রিজনেবল টাইমে ইলেকশন না দেয়, বিশেষ করে 25 সনের মধ্যে, ইতিহাসের ভাগ্য, ইতিহাসের বিচারের ভাগ্য তাদেরকে বরণ করতে হবে। আমি এটা বলে দিলাম, ইতিহাসের কঠিন বিচারের ভাগ্য তাদের বরণ করতে হবে। এত শক্তি বা সাহস এই সরকারের আছে, চক্রান্তকারীদের আছে বলে আমার মনে হয় না। এই সরকার বা চক্রান্তকারীরা যদি তাদের পিছনে থেকে থাকে, তারা এত শক্তিশালী যে খালেদা জিয়া, তারেক রহমান সহ ওই যে 211 নাকি -2 করে ফেলবে, এটা আমার এখনো মনে হচ্ছে না। দেখা যাক কি হয়, আমি বুঝতে পারতেছি না। আপনাকে এই কথাটা বললাম, এটা আমি বুঝতে পারতেছি না চক্রান্তটা কত গভীরে। কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে, যে ছেলে পেলেরা আমি প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে, রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়া প্রাইভেট পড়ায় ভাত খায় বলে 2 টাকা দিয়ে ভাত খাইতে পারে না, সেই ছেলেদের চেহারাগুলো দেখলে, তাদের পোশাক আশাক দেখলে, তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ এটার পিছনে কারা আছে। এই ছেলেদের কিন্তু ওই শুকনা মুখগুলো আমি দেখতাম, সাধারণ মুখগুলো আমি দেখতাম, তাইলে আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম। কিন্তু এখন তাদের চেহারাগুলো দেখি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি দৌড়ায়, সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে, তাদের যে চেহারাগুলো আমি দেখতেছি এবং কথাবার্তার যে ব্যতিক্রম আমি দেখতেছি, আর যেভাবে সমন্বয়কের নামে বাংলাদেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে। তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে, মানুষকে সজাগ করতে হবে। আওয়ামী লীগ কেন ফিরবে? আমরা এই দেশের সমস্ত মানুষ, আমরা যদি সমস্ত রাজনৈতিক দল বা সরকার আওয়ামী লীগকে ফিরতে দেয়, তারা কি জনগণের সামনে আইসা বলতে পারবে 15 বছরের ইতিহাস বইলা যে তারা খুব ভালো কাজ করছিল? তারা তো মাথা নয় এমনি থাকতে হবে। তাদের শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা এইসব কাজ করছে, হাইব্রিডের দল, তারা এই দেশে, এই যে ওই দিন দেখলাম একজন মন্ত্রী ছিল, সে তাকে দিয়ে এখানে একটা বক্তৃতা করাইছে, এটা মানুষ যে ঘৃণা করছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এর চেহারাই মানুষ দেখতে চায় না। তবে একটা কথা আমি বলি, এরা যে আওয়ামী লীগ যে আদর্শের নামে রাজনীতি করছে, বঙ্গবন্ধুর যে ওই যে 72-এর সংবিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ওই পথে কিন্তু এদেশে রাজনীতি থাকবে, এর পিছনে মানুষও থাকবে। সেটা কারা আমি জানি না, তবে এই পথে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সে আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে। এটা হলো আমার ধারণা, মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে। এবং আমার দল বিএনপি, তারাও যদি সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মনে করি ইনশাল্লাহ থাকবে, কারণ শহীদ জিয়ার দল, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে যিনি পরিচিত, আমার ধারণা তারাও সেই পক্ষে থাকতে পারে, তাদের পক্ষেই মানুষ থাকবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ যাবে না। আর আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা খুবই খুবই বিব্রতকর একটা প্রশ্ন, বিব্রতকর।
তাদেরকে আসতে দিলেও মানুষ, আমরা যদি সবাই মিলে বলি আসেন আসেন ইলেকশনে দাঁড়ান, তারা কোথাও গিয়ে সাহস করে ইলেকশনে দাঁড়াইতে পারবে না, মাথা নিচু হয়ে থাকবে, মানুষের দিকে তাকাইতে পারবে না। এই যে 5ই আগস্টের যারা নেতৃত্ব দিছে বলে সব নেতৃত্ব যারা হাইজ্যাক করতে চায়, ছেলেরা বলতেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব নেতৃত্ব দিছে, তারা একটা দল করার চেষ্টা করতেছে। কিন্তু আমি তাদের খবর টবর নিয়ে দেখছি, তারা একটা দল করলে পরে সেই দলটা, তারা যে আদর্শে দলটা করতে চায়, দল কিন্তু করতে হবে আপনার আদর্শের উপরে, আদর্শ ছাড়া কোনো দল হবে না। এটা কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা নয় যে আদর্শ ছাড়া খালি ভালো প্লেয়ার হইলে দল হয়ে যাবে, না। একটা রাজনৈতিক দল করলে তার সামনে একটা আদর্শ লাগবে, একটা নীতি লাগবে, একটা টার্গেট লাগবে। কিন্তু ছেলেরা আমি যা দেখতেছি তারা যে আদর্শে বিশ্বাস করে, এই আদর্শে বাংলাদেশে 1000 বছর একটা দল হবে না। দল করতে পারে, ঘরে বৈশা বৈশা বকাবকি করতে পারবো, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।